নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ভ্রমণ শুধু স্থান পরিবর্তন নয়, আত্মার সঙ্গে ইতিহাসের দেখা হওয়া বটেই। আজ আমরা চলেছি এমন এক শহরে যেখানে রাজা মহারাজাদের ইতিহাস মিশে আছে মাটির প্রতিটি কণায়। শহরের নাম বর্ধমান। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে বর্ধমানের পথে জানলার বাইরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট, আর আমার হৃদয় যেন ধীরে ধীরে অতীতে যাচ্ছে ফিরে। সেই রাজদরবার, সেই প্রাচীন মন্দির, সেই নহবতখানা যেখানে প্রায় দিনই আলোর রোশনাইয়ের নিচে বসত জলসা, সানাইয়ের তবলার সুরে মোহময় হয়ে উঠত পরিবেশ, সাথে রাজবাড়ির মন্দির, সেই সোনালী ইতিহাসের দিনে। বর্ধমান শুধু একটি জেলা শহর নয়, এটি একসময় ছিল রাজ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। এই শহরকে ঘিরে গড়ে উঠেছে বহু ইতিহাস, বহু স্মৃতি। আজকের ভিডিওতে থাকছে প্রাচীন কালী মন্দির ও শিব মন্দির, যার ইতিহাস, মন্দিরে কীভাবে আসবেন, কখন আসবেন, মন্দিরের ঐতিহ্য, সমস্ত কিছু। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকাল 7:08 বর্ধমান কট লোকাল ট্রেন ধরে প্রায় 10টা নাগাদ পৌঁছলাম বর্ধমান জংশন। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে ওঠার জন্য। এদের সবারই উদ্দেশ্য শ্যাওড়াপুলি হয়ে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা। 30 সেকেন্ডের মধ্যে প্রায় পুরো ট্রেনটাই রিজার্ভ। ভাবা যায় কত ভক্ত চলেছেন বাবার আশীর্বাদ নিতে। আর আমিও চলেছি বর্ধমানে এক অতি প্রাচীন শিবের দর্শনে। তবে প্রথমে যাব অনেকের কাছেই অজানা এক কালী মন্দিরে, সোনার কালী। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনি শেয়ারে কিংবা রিজার্ভ করে চলে আসতে পারবেন কালী মন্দিরে। তবে শেয়ারে গেলে কিছুক্ষণ অন্য প্যাসেঞ্জারদের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হাতে সময় অল্প, তাই আমি স্টেশন থেকে বেরিয়ে মেন রোড ক্রস করে চলে এলাম স্টেশন সংলগ্ন বাজারে। এখান থেকে পেয়ে গেলাম কালী মন্দিরে যাওয়ার টোটো। সোনার কালী মায়ের মন্দির স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মিঠাপুকুর অঞ্চলে। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম কালী মন্দিরের সামনে। চলে এসেছি মিঠাপুকুর মোড়ে, আর আমার সামনেই হচ্ছে সোনার কালীবাড়ি। কালীক্ষেত্র কলকাতা বলা হলো, বর্ধমান শহরে কিন্তু কালী মন্দিরে হাতে গোনা সংখ্যা নয়, বেশ অনেক আসে। তেমনই অতি প্রাচীন সোনার কালীবাড়ি। শান্ত, অতি পবিত্র এবং ইতিহাসঘন এক তীর্থস্থান। আমরা পৌঁছে গেছি বর্ধমানের সোনার কালীবাড়িতে। এই মন্দির কেবল ধর্মীয় নয়, এটি রাজপরিবারের ঐতিহ্যের এক অলঙ্কৃত প্রতিচ্ছবি। এটি হচ্ছে নহবতখানা। দেখতেই পাচ্ছেন কতটি উঁচু, এবং এ দেখে বোঝা যায় এই মন্দিরটি কতটা প্রাচীন। আর সামনে কারুকার্যের নকশাগুলো দেখুন, এখনও স্পষ্ট। চলুন ভেতরে প্রবেশ করি এবার। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে এক প্রাচীন নহবতখানা। সেই সময়ের বিখ্যাত স্থপতি ও শিল্পীদের দিয়ে মন্দিরের ইমারতটি তৈরি করেছিলেন তদানীন্তন বর্ধমানের মহারাজা। ফলে এটি এমন শানদার ও সুন্দর কান্তি লাভ করল, যা এই জাতীয় ইমারতের মধ্যে অদ্ভুত এবং অতুলনীয়। ইতিহাসবিদদের মতে বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ ছিলেন আড়ম্বর প্রিয় মানুষ। প্রতিদিন চলত জলসা, আর সেই নহবতখানায় বেজে উঠত তুরহি, করনা আর নরসিংহার সুর। এক মোহময়ী ধ্বনি যেন বাতাসে মিশে থাকত। প্রবেশপথে বিশাল দুটি দরজা পেরিয়ে দেখা মিলবে এক রাজকীয় নাটমঞ্চে। এটি ছাদ করিবরকা, আর এর নকশায় মিলেমিশে আছে ব্রিটিশ ও ইতালীয় স্থাপত্যশৈলী। নাটমঞ্চের 3 দিকে দেখা যায় খুব সুন্দর কিছু আলপনা, যা মন্দিরের প্রবেশপথকে আরও সুন্দর করে তুলেছে। সোনার কালীবাড়ির ইতিহাস সরাসরি জড়িয়ে আছে বর্ধমান রাজপরিবারের সঙ্গে। 1899 সালে রাজা মহতাব চাঁদ তাঁর স্ত্রী রানী নারায়ণী দেবীর মন জোগাতেই রাজবাড়ি মিঠাপুকুর এলাকায় এই ভুবনেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। রানী ছিলেন তন্ত্র সাধনা বিশ্বাসী এক ধর্মপ্রাণা। প্রথম দিকে দেবী কালীর মূর্তিটি ছিল সোনার, তবে 70-এর দশকে সেই বিগ্রহ চুরি হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা স্থাপন করেন অষ্টধাতুর নতুন মা কালী মূর্তি। এই মন্দিরে দেবী কালিকা করাল রূপী নন, বরং এখানে তিনি প্রশান্তিময়, মমতাময়ী মাতৃরূপে বিরাজ করেন। মুখে নেই জিহ্বা, নেই রুদ্ররাগ, বরং এক শান্ত চাহনি। এমনকি পদতলে শিবও নেই, যা সাধারণ কালী মূর্তির থেকে একদমই আলাদা। ভক্তরা তাকে স্নেহ করে ডাকেন সোনার কালী।
দেবীর পায়ের কাছে রাখা আছে এক প্রাচীন শঙ্খ, যার শব্দে মুখরিত হয় সন্ধ্যা আরতি। প্রায় 1 হাত লম্বা সেই শঙ্খ নিয়ে নানা মত প্রকাশ আছে। কেউ বলেন রানী নারায়ণী সমুদ্রতট থেকে সংগ্রহ করেছিলেন। ইতিহাসবিদদের দাবি এমন শঙ্খ গোটা ভারতে খুব বেশি দেখা মেলে না। আবার কেউ বলেন রাজা মহতাব চাঁদ এটি অর্ডার দিয়ে আনিছিলেন ইতালি থেকে। সে যাই হোক, এমন বিশালাকার শঙ্খ আমি প্রথম দেখলাম। আপনি কোনো মন্দিরে দেখে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নাটমঞ্চের মুখোমুখি অবস্থিত শিব মন্দির। জোড়া শিব মন্দিরে বিরাজ করছেন শুভ্র শিবলিঙ্গ রূপে মহাদেব। মন্দিরের দেওয়ালে এখনও অক্ষত রয়েছে সেই যুগের শিল্পীদের তৈরি অলঙ্করণ এবং নিপুণ কারুকার্য। এই জোড়া শিব মন্দির কিন্তু পুরো এইটুখানি জায়গার মধ্যে কিন্তু সবুজ গাছে ছাওয়ায় কিন্তু রয়েছে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি। সন্ধ্যার আলোয় মন্দির জ্বলে ওঠে এক অপার্থিব জ্যোতিতে। ঘণ্টার ধ্বনি, শঙ্খের শব্দ আর ভক্তদের কণ্ঠে ভেসে আসে জয় মা কালী। এ যেন এক শুধু মন্দির নয়, এ এক অনুভব, এক আত্মিক যোগ। সোনার কালীবাড়ি থেকে আমি এবার যাব মোটা বাবা মন্দিরে, যেখানে মাঠের মাঝে শতাব্দী প্রাচীন শিবলিঙ্গ বিরাজ করছেন মোটা বাবা নামে। সোনার কালীবাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। একটা টোটো ভাড়া করে চলে এলাম আলমগঞ্জ বর্ধমানেশ্বর শিব মন্দির। টোটো ভাড়া 20 টাকা, সময় লাগলো 10 মিনিটের কাছাকাছি। কলকাতা আহিটোলা অঞ্চলে ভূতনাথ মন্দিরের পাশে রয়েছেন মোটা মহাদেব, তেমনি বর্ধমানে আলমগঞ্জে রয়েছেন মোটা বাবা। চলুন বর্ধমানেশ্বর বা মোটা বাবার দর্শন সেরে আসি। আগামী 10ই আগস্ট হচ্ছে বর্ধমানেশ্বর বা মোটা বাবার আবির্ভাব দিবস, সেই জন্য কিন্তু এখানে মেলা চলছে। সেরকমই এখানে একটা গেট করা হয়েছে এবং সামনেই হচ্ছে ছোট্ট একটি টিনের ছাউনি করে ঘেরা বর্ধমানেশ্বর শিবলিঙ্গ। বর্ধমান শহরে আলমগঞ্জ এলাকায় এক ফাঁকা মাঠের মধ্যে টিনের ছাউনি দেওয়া একটি 8চালা মন্দির। বাহ্যিকভাবে মন্দিরটি অত্যন্ত সাধারণ, কিন্তু এর ভিতরে যিনি বিরাজ করছেন তিনি অসাধারণ। বিশাল ও মোটা আকৃতির এই শিবলিঙ্গই মোটা বাবা নামে পরিচিত। 1972 সাল আলমগঞ্জে একটি পুকুর খননের সময় শ্রমিকেরা আচমকা এক পাথরের মতো কিছুতে আঘাত করেন। এরপর যখন গভীরভাবে খোঁড়ার কাজ শুরু হয়, তখন মাটি থেকে ধীরে ধীরে উঠে আসে এক বিশাল শিবলিঙ্গ। তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, গৌরীপট্ট সহ পরিধি প্রায় 18 ফুট এবং ওজন 13 টনেরও বেশি। এই শিবলিঙ্গকে তুলে আনার জন্য ব্যবহার করা হয় ক্রেন। তারপর থেকে শুরু হয় তার পুজো। মন্দির তৈরি হয় এই পবিত্র স্থানেই। সামনে যে মন্দিরটি দেখছেন, এখানে কিন্তু বাবা বর্ধমানেশ্বর শিবলিঙ্গ আবির্ভাব হয়েছিল এবং পরে কিন্তু এখান থেকে শিবলিঙ্গ স্থানান্তরিত হয় এই মন্দিরে এবং এখানেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়। আর পাশেই একটা মন্দির দেখছেন, এটিখানে রয়েছেন নারায়ণ। ইতিহাসবিদদের মতে এই শিবলিঙ্গ দ্বাদশ শতকের নিদর্শন। কেউ কেউ বলেন সম্রাট কনিষ্ক নিজেই এই শিবলিঙ্গের পুজো করতেন। সুতরাং এই শিবলিঙ্গের বয়স প্রায় 1600 থেকে 1700 বছর। আবার অন্য মতে এই শিবলিঙ্গ কোনো প্রাচীন মন্দির থেকে দামোদর নদীতে ভেসে এসে এখানে আসে। তবে এত ভারী শিবলিঙ্গের নদীতে ভেসে আসার তত্ত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে বিতর্ক। দেখতে পাচ্ছি মন্দিরের সামনে এখানে ডালা কেনার জন্য একটাই দোকান রয়েছে। উৎসবের সময় কিন্তু আরও দোকান থাকলেও থাকতে পারে। এই মন্দিরে প্রতিদিন দুধ ও গঙ্গাজল দিয়ে শিব ঠাকুরের পুজো করা হয়। তবে শ্রাবণ মাসে এবং মহাশিবরাত্রিতে এখানে দেখা যায় অভাবনীয় জনসমাগম। 50,000-এরও বেশি ভক্ত আসেন শুধু জল ঢালতে। কেউ কেউ আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল কাঁধে বহন করে পায়ে হেঁটে আসেন। মন্দিরের পিছনেই রয়েছে একটি পুকুর, যাকে শিবগঙ্গা বলা হয়। এখান থেকে জল তুলে এনে অনেকে পুজো করেন।
শ্রাবণ মাসের আবির্ভাব তিথিতেই মন্দির প্রাঙ্গণে বসে মেলা, আর ভক্তদের জন্য থাকে ভোগের ব্যবস্থা। মোটা বাবার কাছে মন থেকে চাইলে কিছুই অসম্ভব থাকে না। এই মন্দিরে একটা অপার্থিব শান্তি আছে। একটি টিনের চালা হলেও এই মন্দিরে জাগ্রত আছেন এক বিরাট শক্তি। তিনি মোটা বাবা, যার মহিমা অনুভব করা যায় হৃদয়ের গভীরে। বর্তমানে এলে একবার হলেও আসুন এই শৈব তীর্থে, আপনিও অনুভব করবেন সেই অসাধারণ আধ্যাত্মিক টান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনজনের সঙ্গে। আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে। এমন ঐতিহাসিক ও ভক্তিপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় মোটা বাবা।